প্রেজেন্ট থাকে স্টেফাইলো অরিয়াস, অ্যাবসেন্ট ইন ইপিডার্মিডিস এন্ড সাবফাইটিকাস। রিপিটর এন্ড সেল ওয়াল, তার মানে টিকয়েক অ্যাসিড যেখানে আছে তার কম্পোনেন্টের মধ্যে রিপিটল আছে, সেটা হচ্ছে স্টেফাইলো অরিয়াস, এবং ও ইপিডার্মিডিস এর মধ্যে আছে বিসারল, এবং সাবফাইটিকাস এর মধ্যে আছে রিবিটল। খুব ইম্পর্টেন্ট এইসব পয়েন্টগুলি। নোভোবায়োসিন সেন্সিটিভ, নোভোবায়োসিন মানে একটা আইডেন্টিফিকেশন ডিস্ক। এই ডিস্কটা যদি আমরা বসাই তাহলে দেখা যাবে যে সেন্সিটিভ হচ্ছে স্টেফাইলো অরিয়াস এবং ইপিডার্মিডিস, রেজিস্ট্যান্স হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এই পয়েন্ট থেকে আমি আসি, তাহলে কোয়াগুলেস পজিটিভ কি হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, ইপিডার্মিডিস স্যাপ্রোফাইটিকাস, দেয়ার কোয়াগুলেস নেগেটিভ। How can you differentiate them? Staphylococcus epidermidis and saprophyticus. So দুটোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? Both are coagulase negative. তাহলে একটা ডিফারেন্স আমাদের লাস্ট পয়েন্টে আসি। নোভোবায়োসিন সেন্সিটিভ হচ্ছে epidermidis and Staphylococcus saprophyticus novobayosin resistance. Very, very important for viva or spin. তাহলে these are the differentiating point between Staphylo aureus, epidermidis and saprophyticus. তাহলে এখান থেকে আমরা কয়টা পয়েন্ট পেলাম, কোয়াগুলেস পজিটিভ কে নেগেটিভ কে সেটা দেখলাম। প্রোটিন এ প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল শুধুমাত্র অরিয়াসে, অ্যাবসেন্ট ইপিডার্মিডিস এন্ড সাপ্রোফাইটিকাস। রিবিটল থাকবে হচ্ছে স্টেফাইলোকোকাস অরিয়াস এবং সাপ্রোফাইটিকাস। আর নোভোবায়োসিন সেন্সিটিভ Staphylo aureus এবং epidermidis and resistant Staphylococcus saprophyticus. তাহলে এটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে Staphylococcus among the three species, Staphylococcus aureus are more virulent, অথবা প্যাথোজেনিসিটি অনেক বেশি। আমরা দুটোকে কিন্তু নন প্যাথোজেনিক বলতে পারবো না, আমরা বলতে পারবো যে দে আর কোয়াগুলেস নেগেটিভ। তাহলে Staphylococcus aureus খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যাথোজেনিসিটি বেশি among the three species. তাহলে what are the criteria of Staphylo aureus? তাহলে প্রথমে আমরা এটা দেখি Staphylococcus aureus এর কি কি ক্রাইটেরিয়া আছে। আগের স্লাইডে যেতে হবে সেলিম ভাই, আগের স্লাইড, হ্যাঁ ঠিক আছে। তাহলে what are the criteria, এটা হেডিং হবে what are the criteria of Staphylococcus aureus. তাহলে নাম্বার ওয়ান হচ্ছে Staphylococcus aureus is a major pathogen for human, coagulase positive, hemolyzed blood. এটা আমরা কিভাবে দেখবো? hemolyzed blood on blood agar media. ব্লাড আগার মিডিয়া তোমরা নিশ্চয়ই ছবি দেখেছো, ব্লাড আগার মিডিয়া নিউটন আগারের সাথে সেই ব্লাড অ্যাড করে ব্লাড আগার মিডিয়াটা তৈরি করা হয়, দেখতে একদম লাল টকটকা। তাহলে এটার মধ্যে যদি স্টেফাইলোকক্কাস অরিয়াস গ্রো করে তাহলে দেখা যাবে যে ও ব্লাড আরবিসি কে হিমোলাইজ করে ফেলেছে। হিমোলাইজ করার জন্য ওখানে একটা ক্লিয়ার জোন তৈরি হবে, সেই জন্য হিমোলাইজ ব্লাড অন ব্লাড আগার মিডিয়া প্রডিউস এ ভ্যারাইটি অফ এক্সট্রাসেলুলার টক্সিন এন্ড এনজাইম। পিগমেন্ট প্রোডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্টেফাইলোকক্কাস অরিয়াস একটা পিগমেন্ট প্রোডাকশন করে যেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। এটা কলোনি দেখলে তুমি বুঝতে পারবে। যখন আমরা একটা প্লেটে স্টেফাইলোকক্কাস অরিয়াস গ্রো করবে তখন দুটো জিনিস আমরা দেখি, একটা হচ্ছে তার গোল্ডেন ইয়েলো কালার, আরেকটা হচ্ছে জোন অফ হিমোলাইসিস। মানে আরবিএসসি কে সে লাইসিস করে তার চারিদিকে একটা ক্লিয়ার এরিয়া তৈরি করে, এটাকে আমরা বলছি জোন অফ হিমোলাইসিস। এই দুটো আমরা স্লাইডে দেখে থাকি। গ্রাম স্টেন করলে আমরা তো সেটা দেখে থাকি গ্রেপ লাইক ক্লাস্টার, সেটা পরে বলবো। তাহলে আমরা আর কি করে প্রডিউস ভ্যারাইটি অফ টক্সিন এবং এনজাইম, ম্যানিটোল ফার্মেন্টেশন। These are the criteria of Staphylococcus aureus. তাহলে Staphylococcus aureus এর ক্রাইটেরিয়া যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় তাহলে ফার্স্ট পয়েন্ট তোমাকে বলতে হবে কোয়াগুলেস পজিটিভ। কোয়াগুলেস পজিটিভ, তারপরে তুমি বলো হিমোলাইজ ব্লাড, এটা আমরা কোথায় দেখবো? অন ব্লাড আগার মিডিয়া। আর হচ্ছে পিগমেন্ট প্রোডাকশন, দ্যাট মিনস দ্য গোল্ডেন ইয়েলো পিগমেন্ট produce a variety of the toxin and enzyme and many fermentation. Actually golden yellow pigment production যখন করে তখন স্টেফাইলোকক্কাস প্রডিউস একটা স্টেফাইলোজেনথিন। জেনথিনের জন্য এক সেকেন্ড একটু সরি, হ্যালো হ্যাঁ বলবো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা। স্টেফাইলোককাস অরিয়াস একটা ক্যারোটিনয়েড পিগমেন্ট, যেটাকে আমরা বলছি স্টেফাইলোজ্যান্থিন। স্টেফাইলোজ্যান্থিনের জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন ইয়েলো পিগমেন্ট প্রোডাকশনটা হয়। এবং গোল্ডেন ইয়েলো পিগমেন্ট জেনথিনটা হচ্ছে ওয়ান অফ দ্য প্যাথোজেনিসিটি অফ স্টেফাইলোককাস অরিয়াস। কারণ স্টেফাইলোজ্যান্থিন থাকার জন্য ওর যে সুপার অক্সাইড ডিসমিউটেজ এন্ড ফ্রি রেডিকেল যেগুলি আছে স্টেফাইলোককাসকে ডিস্ট্রয় করে দিবে, এগুলি আর ডিস্ট্রয় করতে পারে না। কারণ ওরা নিউট্রোফিলের মধ্যে যে সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং ফ্রি রেডিকেল যেগুলি আছে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আচ্ছা যাই হোক, কত ডিটেলসে দরকার নেই। তাহলে পিগমেন্ট প্রোডাকশন কেন হচ্ছে? কারণ এটার মধ্যে একটা স্টেফাইলোজ্যান্থিন থাকে, সেই কারণে গোল্ডেন ইয়েলো পিগমেন্ট প্রোডাকশনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোয়াগুলেস পজিটিভ hemolyzed blood produce a variety of extracellular toxin enzyme pigment production, that means golden yellow mannitol একটা সুগার সেটাকে ফার্মেন্ট করে। তাহলে দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ স্টেফাইলোককাস অরিয়াস। হ্যাঁ, আর এই সমস্ত ক্রাইটেরিয়া কোনোটারই স্টেফাইলোএপিডার্মিস এবং স্যাপ্রোফাইটিকাসের নাই, কারণ তারা কোয়াগুলেস নেগেটিভ, হিমোলাইজ করতে পারে না ব্লাডকে, সেজন্য ওদের কলোনিটা দেখতে হচ্ছে হোয়াইট ইস্যু, গোল্ডেন ইয়েলো হয় না। আর এরকম স্টেফাইলোককাস অরিয়াসের মধ্যে তাদের টক্সিন এবং এনজাইম কিছুই নেই, ম্যানিটোল ফার্মেন্টেশন করতে পারে না, ওরা অন্যভাবে ওদের প্যাথোজেনিসিটিটা কমে। নেক্সট। আচ্ছা, তাহলে দেখুন স্টেফাইলোএপিডার্মিস আর স্যাপ্রোফাইটিকাস ও কোয়াগুলেস নেগেটিভ, এখানে একটু বলে যাচ্ছে স্টেফাইলোককাস এপিডার্মিস আর নরমাল ফ্লোরা এন্ড কজ ইনফেকশন। আচ্ছা, এগুলো পরে বলবো, ঠিক আছে, এগুলো বাদ দেন পরে। পরের স্লাইডটা দেখুন। আচ্ছা, এরপরে যেটা আসবে আমরা, তাহলে যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি হয়ে গেল। এখন হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্টেফাইলোককাস অরিয়াস? তোমরা কি আমাকে বলতে পারবে ভিরুলেন্স ফ্যাক্টর কিভাবে তোমরা এটা ইয়ে করবে? ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্টেফাইলো অরিয়াস, জয়িতা? জি ম্যাম। বলো ম্যাম। ইনভেশন। ওটা তো আছে, মানে স্টেফাইলোককাস অরিয়াস এর ভিরুলেন্স ফ্যাক্টর কি হতে পারে, কি কি থাকতে পারে? আমি কিন্তু অনেকটাই বলে দিলাম, তোমরা সবসময় মনে রাখবে ভিরুলেন্স প্রোটিন এ। প্রোটিনের পরে বলো, কারণ এটা হচ্ছে একটা আলাদা স্পেশাল কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে আমার মাথায় প্রথমে আসবে, তোমাকে যদি বলা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়ারই তোমাকে বলা হয় যদি হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্টেফাইলো অরিয়াস অথবা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। হ্যাঁ, তাহলে এটা যেহেতু গ্রাম পজিটিভ, তাহলে গ্রাম পজিটিভ সেল ওয়ালের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, একটা ঠিক হয়ে গেছে, তাহলে দুটো শেষ। স্পেশাল ক্যারেক্টারটাতে আমি যাচ্ছি না। তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে ওর কোনো ক্যাপসুল আছে কি, এটার কোনো ক্যাপসুল নেই। তারপরে পলিস্যাকারাইড ক্যাপসুল হচ্ছে স্ট্রেপ্টোনিউমোনিক যেটা থাকে সেটা, ওর তো নাই। হ্যাঁ, তারপরে দেখা যাবে, তারপরে তোমাকে চিন্তা করতে হবে কোন টক্সিন এবং এনজাইম আছে কিনা, তোমাদেরকে এটা চিন্তা করতে হবে। যদি ওর টক্সিন এবং এনজাইম থাকে তাহলে সেগুলো নিয়ে তোমাকে বলতে হবে। তাহলে আমি কথাটা বুঝাতে পারলাম। তাহলে গ্রাম পজিটিভ যদি তোমার যেমন সাপোজ স্ট্রেপ্টোনিউমোনিয়া, হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমার ফার্স্টে মনে আসতে হবে যে ক্যাপসুল, কারণ এটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ক্যাপসুল ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেনিক স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া। তাহলে প্রথমেই তোমাকে ক্যাপসুল বলতে হবে, তারপরে তোমাকে বলতে হবে পেপটিডোগ্লাইকান, টিকোইক অ্যাসিড, তারপরে তার এনজাইম এবং টক্সিন যদি থেকে থাকে। সেই রকম তুমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সাপোজ সালমোনেলা, আমি যদি বলি সালমোনেলার ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে, তাহলে তুমি যেহেতু তোমরা জানো যে সালমোনেলা একটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাস, তাহলে তোমাকে প্রথমে সেল ওয়াল চিন্তা করতে হবে। তার মানে ওর মধ্যে কি আছে, একটা থিনার লেয়ার অফ পেপটিডোগ্লাইকান, আর একটা কি আছে আউটার মেমব্রেন। তোমাকে সাথে সাথে চিন্তা করতে হবে তার আউটার মেমব্রেন, যেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড দিয়ে। তারপরে যদি তার অন্য কম্পোনেন্ট থাকে, তার টক্সিন এনজাইম যদি থেকে থাকে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। তাহলে প্রথমে ভিরুলেন্স ফ্যাক্টর যখন আমি চিন্তা করব, তাহলে ব্যাকটেরিয়াল মরফোলজিটা আমার চোখের সামনে চলে আসতে হবে।
Staphylococcus aureus গ্রাম পজিটিভ ওখানে ক্যাপসুল নেই, কিন্তু সেল ওয়ালের মধ্যে পেপটিডোগ্লাইকেন এবং টিকোইক অ্যাসিড আছে। ঠিক আছে, তারপরে আরো অনেক টক্সিন এবং এনজাইম আছে। এইভাবে প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে তোমাকে চিন্তা করতে হবে অ্যাকর্ডিং টু মরফোলজি। আমরা যখন জেনারেল ব্যাকটেরিওলজিতে ক্লাসিফিকেশন করতে যাই, ক্লাসিফিকেশন পেজটা তোমরা দেখবে, এটা অলওয়েজ তোমরা কি করবে, এটা পড়ার সময় তোমরা মরফোলজিটা একদম সাথে সাথে স্টেফাইলো অরিয়াস এটা কি ধরনের অর্গানিজম, কিভাবে থাকে, গ্রাম স্টেন করলে কালচারে কিরকম থাকতে পারে, এটার ভিরুলেন্স ফ্যাক্টর কি, প্রত্যেকটা এভাবে পড়ে ফেললে তোমাদের জন্য আর কোনো প্রবলেম হবে না। কারণ জেনারেল ব্যাকটেরিওলজির সাথে সাথে সিস্টেমিকটা একদম রিলেটেড সেটা জন্য। তাহলে হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্টেফাইলোককাস অরিয়াস? নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, তার মানে তো সেল ওয়ালে কি কি আছে, একটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন, আরেকটা প্রোটিনিয়া, আরেকটা হচ্ছে টিকোইক অ্যাসিড। কম্পোনেন্ট গুলি আগে দেখে ফেলি। তাহলে স্ট্রাকচারাল কম্পোনেন্ট পেপটিডোগ্লাইকেন, টিকোইক অ্যাসিড এন্ড প্রোটিনিয়া। নেক্সট, তারপরে টক্সিন কি কি আছে? সাইটোটক্সিন, এক্সফোলিয়েটিভ টক্সিন, টক্সিক শক সিনড্রোম, টক্সিন 1, এন্টেরোটক্সিন। তারপর দেখো এনজাইম, প্রথমে আমরা কোয়াগুলেজ বলেছি, ক্যাটালেস, হায়ালুরোনাইডেস, ফিব্রিনোলাইসিন, লাইপেজ। So these are the virulence factor of Staphylococcus aureus. That is structural component মধ্যে আমরা কি পেলাম? পেপটিডোগ্লাইকেন, টিকোইক অ্যাসিড এন্ড প্রোটিন। তারপরে আসে টক্সিন, টক্সিনের মধ্যে আমরা পেলাম এন্টেরোটক্সিন, এক্সফোলিয়েটিভ টক্সিন, সাইটোটক্সিন, এন্টেরোটক্সিন, টক্সিক শক সিনড্রোম, টক্সিন 1। এনজাইমের মধ্যে আমরা পেলাম কোয়াগুলেজ, ক্যাটালেস, হায়ালুরোনাইডেস, ফিব্রিনোলাইসিন এন্ড লাইপেজ। ওখানে একটা একটা করে আমরা দেখি যেগুলো কি অবস্থা। নেক্সট, একটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন সবাই তোমরা জানো যে এটা একটা থিক লেয়ার পেপটিডোগ্লাইকেন থাকে, যার কারণে সে গ্রাম পজিটিভ। কারণ আমরা যখন গ্রাম স্টেইন করি তখন কি করি, প্রথমে আমরা ক্রিস্টাল ভায়োলেটটা দিয়ে থাকি, তারপরে কি করি আয়োডিন, আয়োডিন দিয়ে মডেন্টিং করা হয়। মডেন্টিং করার পরে এটাকে ডিকালারাইজেশন করা হয় 95% অ্যালকোহল, তারপরে আমরা কাউন্টার স্টেইন দিয়ে থাকি। যেহেতু এটা গ্রাম পজিটিভ কক্ষায়, তাহলে তার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক ঠিক। তাহলে তুমি যে মাত্র ক্রিস্টাল ভায়োলেট এন্ড আয়োডিন যখন দিবে, they make a complex and this complex trapped with the thick peptidoglycan layer and never decolorized by K 95% alcohol. তাহলে সেই জন্য এটা সবসময় ভায়োলেট কালার, অথবা তোমরা ওকে শুনতে পাচ্ছ তো, ভায়োলেট কালার অথবা পার্পেলিন কালার আফটার গ্রাউন্ড স্টেট। তাহলে পেপটিডোগ্লাইকেনের আরেকটা কাজ হচ্ছে, শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? জি জি ম্যাম শোনা যাচ্ছে। তো আস্তে। আচ্ছা, পেপটিডোগ্লাইকেন দি স্টিমুলেট, পেপটিডোগ্লাইকেনের একটা কাজ হচ্ছে, মনে করা হয় ইট হ্যাভ এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটিস। কারণ পেপটিডোগ্লাইকেন লেয়ার মনে করা হচ্ছে তার ম্যাক্রোফেজকে স্টিমুলেট করে সাইটোকাইন লিবারেট করে and they can activate the complement and coagulation cascade. সেজন্য এটাকে বলা হচ্ছে পেপটিডোগ্লাইকেন স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ এন্ডোজেনাস পাইরোজেন, তার মানে এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটি। এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে সাইটোকাইন লিবারেট করে, সাইটোকাইন লিবারেট করলে they can activate the complement and coagulation pathway. তাহলে পেপটিডোগ্লাইকেন এটা হয়ে গেল। তারপরে আসে প্রোটিন এ। প্রোটিন এ একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে, এটা কি শুনতে পাচ্ছে আমাকে? হ্যালো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা সরি। তাহলে পেপটিডোগ্লাইকেন তোমরা দেখলা, এটা মানে স্টেফাইলোককাসের পেপটিডোগ্লাইকেন এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটি। এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটি কেন বলা হচ্ছে? কারণ ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে সাইটোকাইন লিবারেট করছে, সাইটোকাইন লিবারেট করলে দে অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট এন্ড কোয়াগুলেশন পাথওয়ে। আচ্ছা, প্রোটিন এ, প্রোটিনে একটা স্পেশাল ক্যারেক্টার অফ স্টেফাইলোকাস অরিয়াস। Protein A is covalently linked to the peptidoglycan layer and has a unique affinity
for binding to the Fc receptor of immunoglobulin G. তাহলে এটা পেপটিডোগ্লাইকেনের সাথে বাইন্ড করে এবং এটা স্পেশাল একটা এফিনিটি আছে কার উপর ইমিউনোগ্লোবুলিন জি এর কোন পোর্শনের সাথে এটা লাগবে এফসি পোর্শন এটা কিন্তু একটা এমসিকিউ তাহলে এফিবি পোর্শনটা খালি এফসি পোর্শনের সাথে সে বাইন্ড করবে এফসি পোর্শনের সাথে যে মাত্র প্রোটিন এটা বাইন্ড করবে তখন ওই জায়গায় কমপ্লিমেন্ট লাগানোর কথা কিন্তু কমপ্লিমেন্ট আর বাইন্ড করতে পারবে না কমপ্লিমেন্ট বাইন্ড না করলে কোনো C3b ও প্রডিউস হবে না C3b কাজ হচ্ছে অপসোনাইজেশন ফ্যাগোসাইটোসিস করা অর্গানিজম এর থেকে স্কেপ হয়ে যাবে কারণ যেহেতু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হচ্ছে না সো নো C3b is produced and opsonization and phagocytosis of the organism is reduced কারণ opsonization না হলে phagocytosis হতে পারবে তাহলে যে সি একটা ইমিউনোগ্লোবুলিন জি এর এফইবি পোর্শনের সাথে ও বাইন্ড না করে কোথায় বাইন্ড করবে এফসি পোর্শনের সাথে এফসি পোর্শনের সাথে যে মাত্র বাইন্ড করবে কমপ্লিমেন্ট আর ওখানে লাগতে পারবে না কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড না হলে অর্গানিজমকে কিলও করতে পারবে না কমপ্লিমেন্ট মেডিয়েটেড কিলিং যেটা হবে সেটা হতে পারছে না তাহলে এটা হচ্ছে তার একটা স্পেশাল এফিনিটি তাহলে এফইবি পোর্শনটা তার খালি এফসি পোর্শনটার সাথে বাইন্ড করলো এফইবি পোর্শনটা কিন্তু খালি তাহলে কোন একটা অ্যান্টিজেন দিয়ে যদি আমরা আরেকটা অ্যান্টিজেন যদি টেস্ট করি সেই অ্যান্টিজেনটা কোথায় বাইন্ড করবে ইমিউনোগ্লোবুলিন জি এর কোথায় বাইন্ড করবে এফএবি পোর্শনে এর সাথে বাইন্ড করবে তাহলে এফসি পোর্শনের সাথে প্রোটিনে বাইন্ড করলো অ্যান্টিজেনটা বাইন্ড করলো এফইবি পোর্শন সাথে এই যে বাইন্ডিংটা এটাকে আমরা বলছি কোএগ্লুটিনেশন নেক্সট স্লাইড দেখুন The FEV portion of immunoglobulin G bind to protein is free to combine with a specific antigen. তাহলে প্রোটিনে বাইন্ড করছে এফসি রিসেপ্টরের সাথে আর এফইবি পোর্শনের সাথে বাইন্ড করবে তখন কোন একটা অ্যান্টিজেন দিয়ে যদি আমি টেস্ট করতে যাই তাহলে সেই অ্যান্টিজেনটা বাইন্ড করবে ইমিউনোগ্লোবুলিনে এফইবি পোর্শনের সাথে এই যে বাইন্ডিং স্টেফাইলোকক্কাসের সাথে ইমিউনোগ্লোবুলিন জি উইথ অ্যান্টিজেন এটাকে আমরা বলছি কোএগ্লুটিনেশন এই কোএগ্লুটিনেশন সাধারণত আমরা অনেক সময় ল্যাবরেটরিতে টেস্ট করে থাকি তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু মিন বাই কোএগ্লুটিনেশন তাহলে তুমি বলতে হবে যে protein A, one of the important structure of Staphylococcus aureus, and it is affinity to Fc portion of immunoglobulin G. So any antigen, if we test, it is can bind freely with the Fc portion of immunoglobulin G. And this binding with immunoglobulin G, it is called co-agglutination. তার মানে কো মানে কাকে নিয়ে করছে Staphylococcus aureus কে নিয়ে যে agglutination-টা হচ্ছে অথবা তার হেল্প নিয়ে যে agglutination-টা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোএগ্লুটিনেশন ঠিক আছে আর এটা হচ্ছে টিকোইক অ্যাসিড টিকোইক অ্যাসিড আমরা আগেই বলেছি টিকোইক অ্যাসিডের কম্পোনেন্টের মধ্যে লিপিটাল থাকে প্লে ইম্পর্টেন্ট ইন্ডাকশন অনেক সময় মনে করা হচ্ছে ইট ইজ প্লে রোল ইন দ্য ইন্ডাকশন অফ দ্য সেপটিক শক হ্যাঁ এটুকু আমাদের না জানলেও চলবে তাহলে টিকোইক অ্যাসিডের মধ্যে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে লিপিটাল টিকোইক অ্যাসিড Staphylococcus aureus may play a role in the induction of the septic shock. তাহলে স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে আমরা তিনটা দিলাম একটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন একটা টিকোইক অ্যাসিড আর একটা প্রোটিন নেক্সট তারপরে আসে এনজাইম টক্সিনটা পরে যাচ্ছে এখন স্ট্রাকচারাল কম্পোনেন্টের পরে আমরা যেটা আসছে সেটা হচ্ছে এনজাইম এনজাইমের মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়াগুলেজ আমরা কোয়াগুলেজের প্রথমে মেকানিজমটা আমরা বলি খালি কোয়াগুলেজ অ্যাকচুয়ালি কি করে কজ প্লাজমা টু ক্লট প্লাজমাকে ক্লট করে ফেলে এন্ড প্লাজমাকে ক্লট করে কোয়াগুলেজ প্রথমে এটাকে আমরা আছে কোয়াগুলেজ ইজ an enzyme that cause plasma to clot by activating prothrombin to form thrombin Thrombin then catalyze the activation of the fibrinogen to fibrin, then make a fibrin clot. তাহলে এটা হচ্ছে কোয়াগুলেজের কাজ তাহলে কোয়াগুলেজ কি করবে প্লাজমাকে ক্লট করবে কিভাবে করবে
by activity প্রথম দিন থেকে থ্রম্বিন দেন ফিব্রিনোজেন টু ফিব্রিন। তাহলে ফিব্রিন যখন তৈরি করবে তখন ফিব্রিন দে মেক এ ব্যারিয়ার অ্যারাউন্ড দ্য ইনফেকশন। তাহলে ব্যারিয়ার যখন তৈরি করবে তখন কি হবে, স্টেফাইলোককাসের জন্য কি সুবিধা হবে, কি সুবিধা হবে? ক্লাম্পিং হবে একসাথে। সেইটা মেকানিজমটা তোমরা একটু দেখো, লাস্টে দেখে আরেকটু পরের স্লাইডে দেখো। ফ্যাগোসাইটোসিস থেকে বাঁচবে। তোমরা এটা খুব সোজা করে বলো, কোয়াগুলেজ ইজ অ্যান enzyme that cause plasma to clot by activating prothon being to thrombin. Then the thrombin then convert fibrinogen to fibrin and fibrin on the surface of Staphylococcus aureus. তাহলে এটা একটা ফিব্রিন ব্যারিয়ার তৈরি করবে। তাহলে কি হলো, প্লাজমাকে ক্লট করলো বাই অ্যাক্টিভেটিং prothrombin to thrombin, then fibrinogen to fibrin. Then fibrin make a barrier around the infection. তাহলে ইনফেকশনটা যখন ব্যারিয়ার তৈরি করলো তাহলে এটা সুবিধা কি হচ্ছে, প্রোটেক্টিং দ্য অর্গানিজম ফ্রম ফ্যাগোসাইটোসিস। ফিব্রিন ব্যারিয়ারে খুব জিজ্ঞাসা করবে, ফিব্রিন ব্যারিয়ার তৈরি করাতে এটা কি সুবিধা হচ্ছে, তাহলে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। কারণ ব্যারিয়ার তৈরি করলে স্টেফাইলোককাস ওর ভিতরে আছে, ফ্যাগোসাইটিক সেল আর তাকে ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, এটা হচ্ছে তার মেইন মেকানিজম। তাহলে কোয়াগুলেজ দুভাবে করা যায়, একটা ফ্রি আর একটা ব্রাউন কোয়াগুলেজ। শুধু আমরা এই দুটো নাম জানবো। কোয়াগুলেজ আমরা দুভাবে টেস্ট করি, একটা ফ্রি ফর্ম আর একটা হচ্ছে বাউন্ড ফর্ম। মেইন মেকানিজম অফ দ্য কোয়াগুলেজ হচ্ছে, কোয়াগুলেজ কি করে, কজ প্লাজমা টু ক্লট বাই activating prothrombin to thrombin, then thrombin convert fibrinogen to fibrin and fibrin on the surface of the staphylococcus. Ọথবা fibrin make a barrier around the infection and protecting the organism from phagocytosis. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটালিস। ক্যাটালিস্টটা দেখো, ক্যাটালিস্ট একটা এনজাইম which convert hydrogen peroxide to water and oxygen. তো সবাই জানো হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে কি রকম, এটা কি করে, ব্যাকটেরিয়াকে কিল করতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড ইজ এ ব্যাকটেরিয়াসিড, এটা ব্যাকটেরিয়ার জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। কিন্তু যেহেতু স্টেফাইলোককাস অরিয়াসের ক্যাটালিস আছে, তাহলে ও কি করতে পারে, ওর এই সুবিধাটা আছে, ও হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেন করবে, সুতরাং ব্যাকটেরিয়াকে আর কিল করতে পারছে না। তাহলে ক্যাটালিস ইম্পর্টেন্ট এনজাইম বাই কনভার্সন অফ দ্য টক্সিক হাইড্রোজেন পারঅক্সাইড টু ওয়াটার এন্ড অক্সিজেন। হাইড্রোজেন পারঅক্সাইড ক্যান অ্যাকুমুলেট ডিউরিং ব্যাকটেরিয়াল মেটাবলিজম। কখন এটা হয় সেটা বলা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারঅক্সাইড ইজ এ ব্যাকটেরিয়াসিডাল। সেই ব্যাকটেরিয়াসিডাল ইফেক্টকে মানে ডিস্ট্রয় করার জন্য যে এনজাইমটা আছে সেটা হচ্ছে ক্যাটালিস। তার কাজ হচ্ছে সে হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেক ডাউন করে টু ওয়াটার এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তারপর হচ্ছে হায়ালুরোনাইটিস। এটা হচ্ছে হায়ালুরোনাইটিস অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের জন্য। কারণ স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশন অলওয়েজ স্প্রেড, এটা মনে রাখবে। আর স্টেফাইলোকক্কাস ইনফেকশনটা অলওয়েজ লোকালাইজ। কেন লোকালাইজ? স্টেফাইলোকক্কাস ইনফেকশনটা অলওয়েজ লোকালাইজ আর স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন অলওয়েজ স্প্রেডিং। লোকালাইজ কেন দেখি বলো তো? Why staphylococcal infection are localized? কে বলবে দেখি, কে বলবে? ম্যাম কোয়াগুলেজটা বাউন্ড করে রাখে এক জায়গায়। যেটা একটাই নাম দেন, শুনতে পাচ্ছেন না কি? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ সেলিম ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শুনছে? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন করেছি, তোমরা চুপ করে আছো, আমি তো ভাবছি তোমরা শুনতে পাচ্ছ না। Why staphylococcal infection are localized?
and staphylococcal infection are spreading. Localized কেন staphylococcal infection টা কোয়াগুলেজের জন্য। very coagulase due to the production of coagulase আমরা বারবারই বলছি coagulase production হওয়ার জন্য কি করছে একটা fibrin barrier তৈরি করছে around the infection আর hyaluronidase থাকে কিন্তু not so important like এটা ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস হ্যালুরোনাইডাস একটা এনজাইম এটা বুঝাই যাচ্ছে কি হচ্ছে হ্যালুরোনিক অ্যাসিডকে ব্রেকডাউন করলে ইনফেকশনটা অলওয়েজ স্প্রেডিং যদিও তার এটা আছে কিন্তু অত বেশি ইফেক্টিভ না এটা বেশি ইফেক্টিভ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নেক্সট তারপর হচ্ছে লাইপেজ বুঝতেই পারছো লাইপেজ লিপিডকে ব্রেকডাউন করবে to ensure the survival of Staphylococcus in the sebaceous area of the body, leading to boil, carbuncle, etc. লাইপেজ থাকার জন্য লিপিড হচ্ছে তোমার কি এগুলি তো তোমাকে অর্গানিজম এখানে বসতে দিবে না কিন্তু যেহেতু লাইপেজ আছে তাহলে লিপিডকে ব্রেক ডাউন করে অর্গানিজম আরামসে সমস্ত জায়গায় বসবে এবং ওখানে কলোনাইজেশন করে বয়েল কার্বনকাল ফারাঙ্কাল এগুলি তৈরি করবে এগুলি সবসময় লোকালাইজ ইনফেকশন বয়েল কার্বনকাল ফারাঙ্কাল আরেকটা হচ্ছে ফিব্রিনোলাইসিন নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা নাম হচ্ছে স্টেফাইলোকাইনেস ফিব্রিনোলাইসিন হচ্ছে ফিব্রিন ক্লটকে সে ডিসলভ করে ফেলে আরেকটা হচ্ছে পেনিসিলিনেজ একটা এনজাইম আরেকটা নাম কি এটা বিটা ল্যাকটামেজ পেনিসিলিনেজ অথবা বিটা ল্যাকটামেজ ব্রেক ডাউন দ্য পেনিসিলিন রিং ইন পেনিসিলিনের মধ্যে অথবা বিটা ল্যাকটাম ড্রাগের মধ্যে যে বিটা ল্যাকটাম রিংটা আছে তাকে ব্রেক ডাউন করার জন্য যে এনজাইমটা আছে সেটা হচ্ছে পেনিসিলিনেজ অথবা বিটা ল্যাকটামেজ এনজাইম So these are the enzyme coagulase, catalase. Coagulase এর কাজ হচ্ছে ফিব্রিন ক্লট তৈরি করা আর catalase এর কাজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেক ডাউন করা হ্যালুরোনাইডাস হ্যালুরোনিক অ্যাসিডকে ব্রেক ডাউন করে লাইপেজ লিপিডকে ব্রেক ডাউন করবে ফিব্রিনোলাইসিন আর স্টেফাইলোকাইনেস ক্লটকে ডিসলভ করবে সেটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর পেনিসিলিনেজ অথবা বিটা ল্যাকটামেজ ব্রেক ডাউন দ্য বিটা ল্যাকটাম রিং অফ দ্য পেনিসিলিন তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়ার যে বিটা ল্যাকটামেজ আছে তাহলে বিটা ল্যাকটাম ড্রাগের এগেইনস্টে ওরা কি হবে রেজিস্ট্যান্স না সেনসিটিভ রেজিস্ট্যান্স নেক্সট এখন আসুন টক্সিন টক্সিনের মধ্যে আসে ফার্স্ট আমরা পাচ্ছি সাইটোটক্সিন এগুলিতে বিভিন্ন নামে আছে আলফা বিটা গামা পিভি লিকুসিন টক্সিন ফর মেডিসিন ইনক্লুডিং নামটা শুনে না মানে সাইটোটক্সিন ওরা লিকুসাইড ইরিথ্রোসাইড ম্যাক্রোফেজ প্ল্যাকেলেট এন্ড ফাইব্রোব্লাস্ট সবগুলিকে সে ক্লিন করতে পারে কারণ এই সমস্ত সেলের জন্য তারা টক্সিক বিটা টক্সিক cytotoxic মানে এই সমস্ত সেলকে কিল করবে বিটা টক্সিন also called the sphingomyelinase which degrade sphingomyelin that enhance hemolysis আচ্ছা অতটুকু ঠিক না জানলে চলবে তাহলে সাইটোটক্সিক কাজ হচ্ছে টক্সিক ফর মেনি সেল ইনক্লুডিং লিউকোসাইট ইরিথ্রোসাইট ম্যাক্রোফেজ প্ল্যাকেলেট এন্ড ফাইব্রোব্লাস্ট আর বিটা টক্সিন আলাদা করে তোমাদের দরকার নেই এটা নেক্সট তারপরে হচ্ছে এক্সফোলিয়েটিভ টক্সিন ইট কজেস যে করে সে ডিজিজটা করে সেটা হচ্ছে স্কারলেট স্কিন সিনড্রোম ইট কজেস লাইসিস অফ দ্য ইন্ট্রাসেলুলার অ্যাটাচমেন্ট বিটুইন সেল অফ দ্য গ্র্যানুলার লেয়ার অফ দ্য এপিডার্মিসের মধ্যে যে গ্র্যানুলার লেয়ারের মধ্যে যে ব্রিজটা আছে তাকে ব্রেক ডাউন করে দিচ্ছে হচ্ছে এক্সফোলিয়েটিভ টক্সিন যে ডিজিজটা করে তাকে হচ্ছে স্কারলেট স্কিন সিনড্রোম একদম অনেকটা এরিয়া হয় স্কিনটা উঠে যায় ওখানে বুলাস ডেভেলপ করে বাচ্চাদের সাধারণত এগুলো এক্সফোলিয়েটিভ টক্সিন জিজ্ঞাসা করবে কি ডিজিজ করে স্কারলেট স্কিন সিনড্রোম কিভাবে করে লাইসিস অফ দ্য ইন্ট্রাসেলুলার অ্যাটাচমেন্ট বিটুইন সেল অফ দ্য গ্র্যানুলার লেয়ার অফ দ্য এপিডার্মিস নেক্সট এটা কি হয় সাধারণত ইট ইজ ক্যারেক্টারাইজড বাই জেনারেলাইজড পেইনফুল erythema and bullous squamous of large area of the skin
অনেক স্ক্যানে ছবিও আছে বলতে, বুলাস ডিসকোমোশন হয়ে যায়, একদম erythema develop করে। The ASS মানে scarlet skin syndrome primarily affect the neonate and children under 4 years of age. বাচ্চাদের সাধারণত এটা হয়ে থাকে after growing fat. Next. তারপরে আসে টক্সিক শক সিনড্রোম টক্সিক। এটা একটা খুব severe and often fatal complication characterized by multiple organ dysfunction or multi-organ dysfunction. In most common cases of TSST1 associated with menstruating women who use temple. আর কাদের হতে পারে children and men with boil or wound infection can also have TSST1. Locally TSST1 produce হবে, সেখান থেকে সার্কুলেশনে যে টক্সিমিয়া ডেভেলপ হবে। The toxin enter the bloodstream causing a toxemia. TSST1 is a super antigen. Very very important এটা। তাহলে জিজ্ঞাসা করবে স্টেফাইলোকোকাস অরিয়ালস এর মধ্যে কি কি সুপার অ্যান্টিজেন আছে। তাহলে একটা পেলাম আমরা টক্সিক শক সিনড্রোম টক্সিন 1। তার মানে এটা কাদের হবে সাধারণত ইয়াং লেডিদের যারা ট্যাম্পন ইউজ করে, আর বাচ্চা এবং অ্যাডাল্ট পারসন উইথ বয়েল অথবা উন্ড ইনফেকশন। অথবা এটা হতে পারে যারা নেজাল ব্লিডিং এর জন্য নেজাল প্যাক ইউজ করে, তাদের বেলা লোকালি TSST1 টা ব্যাকটেরিয়া গ্রো করবে, সেখান থেকে টক্সিনটা লিবারেট হবে and the toxin enter from the local side into the bloodstream and causes severe toxemia. এই টক্সিনটা কিভাবে কাজ করে, এটা একটা সুপার অ্যান্টিজেন। এখন আমাকে বলো হোয়াট ডু মিন বাই সুপার অ্যান্টিজেন? কে বলতে পারে সুপার অ্যান্টিজেন? যে কোনো একজন, এনিওয়ান, যে সুপার অ্যান্টিজেন আমরা কাকে বলছি? অ্যান্টিজেন কাকে বলছি? অ্যান্টিজেন কাকে বলছি? Any molecule that reacts with antibody or T cell receptor. T-cell receptor. সেই অ্যান্টিজেনটার নেচারটা কি রকম হতে হবে? প্রোটিন অথবা পলিস্যাকারাইড। মলিকুলার ওয়েটে কি রকম থাকতে হবে? হাই মলিকুলার ওয়েট থাকতে হবে, কেমিক্যাল কমপ্লেক্সিটি থাকবে। এখন হোয়াট ডু মিন সুপার অ্যান্টিজেন? তাহলে অ্যান্টিজেনের যে পোর্শনটা অ্যান্টিবডির সাথে লাগবে সেটা হচ্ছে ইপিটো, আর অ্যান্টিবডির যে পোর্শনটা অ্যান্টিজেনের সাথে লাগবে সেটা হচ্ছে প্যারাটো। কিন্তু এখানে হচ্ছে এটাকে আমরা বলছি সুপার অ্যান্টিজেন। এটা মানে কি সুপার অ্যান্টিজেন মানে কি বলো? সুপার অ্যান্টিজেন অ্যান্টিজেনটা প্রসেস প্রেজেন্ট হয়ে কার সাথে বাইন্ড করবে? প্রসেস হলো প্রেজেন্ট হলো কার সাথে বাইন্ড করবে? টি সেলের সাথে, তাই না? টি সেলের সাথে কিভাবে বাইন্ড করবে? কারণ তার একটা টি সেল রিসেপ্টর আছে, TCR। টি সেল রিসেপ্টরের মধ্যে আবার আছে আলফা বিটা, এরকম বলা হয়। সুপার অ্যান্টিজেন এমন একটা অ্যান্টিজেন সুপার, তার মানে আউটসাইড দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। অ্যান্টিজেন বাইন্ডিং সাইডের আউটসাইডে সে লাগবে, ও যে নর্মাল প্রসেস প্রেজেন্ট এগুলো কিছু হবে না। So outside the antigen binding cell, non-specifically it stimulates the T helper cell and macrophage and produce different type of the cytokine. এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। এটা তোমরা মানে ছবি দেখেছো কিনা আমি জানি না, ছবি দেখেছো এটা সুপার অ্যান্টিজেনের? না ম্যাম, ছবি দেখা হয়নি এমনিতে। না ম্যাম, ছবি দেখা হয়নি। এমনিতে জানো সুপার অ্যান্টিজেন কাকে বলে, তাই না? জি ম্যাম। তাহলে এটা মনে রাখবে যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যেখানে হওয়ার কথা, এটা অলওয়েজ কি করবে? আউটসাইড দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট and non specifically it stimulate the T helper cell and liberate different type of the cytokine. এটাকে বলা হচ্ছে সুপার অ্যান্টিজেন। তাহলে স্টেফাইলোকোকাস অরিয়াস এর মধ্যে একটা সুপার অ্যান্টিজেন পেলাম, সেটা হচ্ছে আমরা কি পেলাম? টক্সিক শক সিনড্রোম টক্সিন 1। তো এক্সাম্পল জিজ্ঞাসা করবে। এরপরে আরেকটা সুপার অ্যান্টিজেন পাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট এন্টারোটক্সিন। হ্যাঁ, এন্টারোটক্সিন another সুপার অ্যান্টিজেন। এন্টারোটক্সিন খুব ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে কি করে সব তোমাদেরকে জিজ্ঞাসা করবে। প্রথমে আমি বলেছি
Enterotoxin is a super antigen. এটা প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট। হিট স্ট্যাবল and resistance to guard enzyme. এটা হচ্ছে একটা এমসিকিউ। Enterotoxin, a super antigen, heat stable and resistance to guard enzyme. It causes enterotoxin. Enterotoxin নামটা শুনে মনে হয় এন্টারো মানে ইন্টেস্টাইনে যে টক্সিন প্রডিউস করে যে ডিজিজ করবে, তাহলে এখানে ফুড পয়জনিং হবে। এই ফুড পয়জনিং কিন্তু ভমিটিংটা প্রিডমিনেন্ট, এখানে ডায়রিয়া খুব কম। কেন প্রিডমিনেন্ট সেটা আমরা এখন দেখছি। তাহলে ইট কজেস ফুড পয়জনিং। ফুড পয়জনিং বলতে আমার ভমিটিং আমার ডায়রিয়া দুটোই হচ্ছে, characterized by prominent vomiting and watery diarrhea. It has a super antigen within the GIT to stimulate. তার আগে একটা কথা বলতে হবে, enterotoxin, it is a P-form toxin. P-form toxin মানে হচ্ছে ফুডের মধ্যে আগে থেকেই স্টেফাইলোককাস গ্রো করেছে, গ্রো করার পরে সেখানে টক্সিন লিবারেট হয়েছে, এই টক্সিনটা আমি খাচ্ছি, তাহলে এটা P-form টক্সিন। তাহলে মানে ফুডের মধ্যে আগে থেকে টক্সিনটা তৈরি হয়েছিল, সেই টক্সিনটা খাওয়ার পরে ফুড পয়জনিং হয়েছে, তাহলে এটা একটা P-form টক্সিন এবং এটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যখন সে গাটে যাবে, যেহেতু এটা সুপার অ্যান্টিজেন, to stimulate the release of large amount of interleukin 1 and interleukin 2 from macrophage and helper T cells. It is a super antigen and non-specifically it stimulates the T helper cell and macrophage. এই দুটো স্টিমুলেটেড হলে তোমরা জানো এর থেকে কি হয়, ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 আসে আর টি হেল্পার সেল থেকে ইন্টারলিউকিন 2 আসে। তাহলে অনেক সাইটোকাইন লিবারেট হওয়ার পরে এই গার্ড থেকে ইম্পালস গুলি কোথায় চলে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে কজেস ভমিটিং। তাহলে এটা সুপার অ্যান্টিজেন, হিট স্ট্যাবল এন্ড রেজিস্ট্যান্স টু গাট এনজাইম, ফুড পয়জনিং করছে। ফুড পয়জনিং মধ্যে ভমিটিংটা বেশি হচ্ছে দেন ডায়রিয়া। এটা একটা যে সুপার অ্যান্টিজেন, এই তার আগে একটা বলতে হবে সুপার, এটা P-form টক্সিন, এখানে একটা মনে রাখতে হবে P-form টক্সিন। টক্সিন অনেক রকমের হতে পারে, একটা P-form আর একটা পোস্ট-ফর্ম। তাহলে P-form মানে খাওয়ার ভিতরে আগে থেকে টক্সিনটা ছিল, পোস্ট-ফর্ম মানে তুমি খেয়েছো, খাওয়ার পরে ফুডটা ইন্টেস্টাইনে যাচ্ছে, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করছে, আফটার কলোনাইজেশন দি লিভারেট দ্য টক্সিন, এটাকে বলা হচ্ছে পোস্ট-ফর্ম টক্সিন। তাহলে এটা P-form টক্সিন, সুপার অ্যান্টিজেন, তাহলে গাটে গেল, ওটা স্টিমুলেট দ্য লার্জ অ্যামাউন্ট অফ interleukin 1 and interleukin 2 from macrophage and T helpers. তোকে যে জিজ্ঞাসা করা হয় কেন এত সাইটোকাইন লিবারেট হচ্ছে কেন, তোমার কোশ্চেন আনসার হবে এটা একটা সুপার অ্যান্টিজেন। নেক্সট, তাহলে হচ্ছে এরপরে কি হচ্ছে, ইম্পালস ক্যারি the central nervous system to stimulate the vomiting center. এখানে একটু কঠিন করে লেখা হয়েছে, অতটুকু আমাদের দরকার নেই। তাহলে গাটে যে সুপার অ্যান্টিজেন যে সাইটোকাইন লিবারেট করলো, this cytokine entered from blood into the central nervous system and stimulate the vomiting center, resulting vomiting. এটাই। আর enterotoxin induce watery diarrhea বলা হচ্ছে inhibition of the water absorption from the lumen of the intestine and increase transmucosal fluid flux into the lumen. তাহলে অনেক বেশি ফ্লুইড ট্রান্সলুমিনাল ফ্লুইড ইনটু দ্য লুমেন আসছে and inhibition of the water absorption জন্য হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। তাহলে এটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া এবং ভমিটিং। ভমিটিংটা কেন হচ্ছে আমি আবার বলছি, একটা সুপার অ্যান্টিজেন P-form টক্সিন, হিট স্ট্যাবল, এটা গাটে যাবে, গাটে যাওয়ার পরে যেহেতু এটা সুপার অ্যান্টিজেন, নন স্পেসিফিক্যালি স্টিমুলেট দ্য T helper cell and macrophage and produce large amount of cytokine like interleukin 1, interleukin 2. And this impulse then carry from guard into the central nervous system to stimulate the vomiting center, resulting profuse vomiting. আর ডায়রিয়া কেন হয় এটা বলা হচ্ছে inhibition of the water absorption from the lumen and to increase transmucosal fluid flux, এই কারণে হচ্ছে ডায়রিয়া। তাহলে আমরা আরেকটা সুপার অ্যান্টিজেন পেলাম, সেটা হচ্ছে এন্টারোটক্সিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেন ভাইবা সবকিছুর জন্য এন্টারোটক্সিন।
এটা আসে মেকানিজম অফ এন্টারটক্সিন অফ স্টেফাইলোকোকাস অরিয়াস রিটেনে থাকে। আর ভাইভাতে এমসিকিউতে সাধারণত যে পয়েন্টগুলি বললাম, প্রিফর্ম টক্সিন কিনা, হিট স্ট্যাবল কিনা, সুপার অ্যান্টিজেন কিনা, প্রফিউজ ভমিটিং আর ডায়রিয়া হচ্ছে, এগুলি হচ্ছে তার ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে রিটেন ভাইভা সবকিছুর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এন্টারোটক্সিন। নেক্সট নেক্সট তাহলে আমরা টক্সিন এবং এনজাইম যেগুলি দেখলাম, প্রত্যেকটার আমরা ছোট ছোট মানে ওরা কি করে, কি মেকানিজম করে সেগুলি দেখা। এখন আসলে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য রিলেশন কজড বাই স্টেফাইলোকোকাস অরিয়াস। প্রথমে আমাদের মনে রাখতে হবে স্টেফাইলোকোকাস অরিয়া যে ইনফেকশন করে ম্যাক্সিমাম হচ্ছে লোকালাইজ। কেন লোকালাইজ? কারণ তার কোয়াগুলেজ আছে, কোয়াগুলেজ থাকলে সে কি করবে, ফিব্রিন ব্যারিয়ার তৈরি করবে। তাহলে লোকাল যে ইনফেকশন সেটা হচ্ছে বয়েল, কার্বাঙ্কেল, ফারাঙ্কেল, ফলিকুলাইটিস, impetigo, wound infection. These are the localized infection. Boil, carbuncle, furuncle, very, very important. Folliculitis, impetigo, wound infection. These are the local infection caused by staphylococcus. Local ছাড়া এতক্ষণ আমরা অনেক কিছু পড়লাম, সেটা হচ্ছে সিস্টেমিক আর টক্সিন মেডিয়েটেড ইনফেকশন। তাহলে হোয়াট আর দ্য লিশন? আমাদের নাম্বার 1 হচ্ছে লোকাল। নেক্সট নাম্বার 2 হচ্ছে ডিসিমিনেটেড। ডিসিমিনেটেড মানে ব্লাডে এসে যে ইনফেকশনটা করছে, ব্যাকটেরিয়ামিয়া, এন্ডোকার্ডাইটিস, নিউমোনিয়া, এমপাইমা, অস্টিওমাইলাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস। এই দুটো কিন্তু খুব কমন। অস্টিওমাইলাইটিস স্টেফাইলোকোকাস দিয়ে হয়, সেপ্টিক আর্থ্রাইটিস। তাহলে ডিসেমিনেটেড মানে ব্লাড হয়ে ওরা কি করতে পারে, ব্যাকটেরিয়া তো হতেই পারে, এন্ডোকার্ডাইটিস হার্টে যে করতে পারে, নিউমোনিয়া করতে পারে, এমপাইমা করতে পারে, অস্টিওমাইলাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস। These are the disseminated infection. Number 2. Number 3 হচ্ছে toxin mediated disease. Next, toxigenic lesion হচ্ছে scarlet skin syndrome, আমরা আগে পড়ে আছি। Toxic shock syndrome, food poisoning, তাই না? Toxigenic lesion, তাহলে the lesion are divided into 3 groups. একটা হচ্ছে লোকাল, লোকালটা সবচেয়ে আগে বলতে হবে। লোকাল অথবা localized lesion, carbuncle, furuncle, folliculitis, impetigo infection। ডিসেমিনেটেড পরে বললে চলবে। টক্সিজেনিক হচ্ছে স্কারলেট স্কিন সিনড্রোম, টক্সিক শক সিনড্রোম এন্ড ফুড পয়জনিং। ডিসেমিনেটেড মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, সেপ্টিসিমিয়া, এন্ডোকার্ডাইটিস, নিউমোনিয়া, সেপ্টিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস। সো দিস আর দ্য লিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে প্রথমে লোকালাইজ লিশনের কথা বলতে। আমরা এতক্ষণ সবকিছুই দেখলাম, তার ভিরুলেন্স ফ্যাক্টর, তার টক্সিন, এনজাইম, দেখা হলো কি ডিজিজ সে করছে, কি ধরনের ডিজিজ সেসব চাই করছে, না হলে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে তোমরা দেখবে তোমার 4টা জিনিস মনে রাখবে। সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে প্রথমে তোমাকে নিতে হবে স্পেসিমেন, তারপরে তোমাকে স্টেইন করে তার মরফোলজিতে জানতে হবে, তারপরে হচ্ছে তোমাকে কালচার করতে হবে, দেন বায়োকেমিক্যাল টেস্ট। যে কোনো ল্যাবরেটরি ডায়াগনোসিস ফর সিস্টেমিক ব্যাকটেরিওলজি 4টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। বাইরে কিছু আছে, স্পেসিমেন কালেকশন, স্টেইনিং, নাম্বার 3 হচ্ছে কালচার, নাম্বার 4 হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। স্পেসিমেন আমরা কি নিব? আমরা অনেকগুলি নাম বলেছি না, কত কিছু হতে পারে এখানে। তাহলে স্পেসিমেন অ্যাকচুয়ালি সোয়াব কালেকশন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। যেখানে যেখানে ইনফেকশন হয়েছে ওভাবে আমরা নিতে পারি, সোয়াব নিতে পারি, পাস নিতে পারি, ব্লাড নিতে পারি, না? তাহলে আমাদের স্পেসিমেন আমরা সবসময় মনে রাখতে হবে ডিপেন্ডিং আপন দ্য সাইট অফ ইনভলভমেন্ট। তারপর হচ্ছে স্টেইন, আমরা তো নিলাম, আমরা দেখতে হবে কি টাইপের ব্যাকটেরিয়া। স্টেইনিং আমরা কি করবো, যেহেতু গ্রাম পজিটিভ কক্কা, সেজন্য আমাকে কি করতে হবে, গ্রাম স্টেইন করতে হবে। গ্রাম স্টেইন করলে আমরা কি পাবো, গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ মানে দেখতে কিরকম হবে, পার্পল অথবা ভায়োলেট কালার, ক্লাস্টার ফর্মিং করবে, ক্লাস্টার অথবা গ্রেপস লাইক ক্লাস্টার। তারপর আঙ্গুরের থোকা যেরকম আছে সেরকম হচ্ছে এই কক্কাইটা দেখবে একদম থোকার মতো হয়ে থাকে। কেন থোকার মতো হয়ে থাকে সেটা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, এটার নাই হচ্ছে স্টেফাইলোকোকাস অরিয়া যখন সেল ডিভিশন হয়, মাল্টিপল প্লেনে ডিভিশন।
মাল্টিপল প্লেনে ডিভিশন হওয়ার জন্য যখন তারা আবার এগ্রিগেট করে তখন তারা হয়ে যায় ক্লাস্টার ফর্মিং। ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা মনে রাখতে হবে যেন হোয়াইট ক্লাস্টার ফর্মিং অথবা গ্রেপ লাইক ক্লাস্টার, বিকজ ডিউরিং মাল্টিপ্লিকেশন ডিফারেন্ট প্লেনে স্টেফালোকোকাস অরিয়াস মাল্টিপ্লাই করার পরে যখন তারা আবার অ্যাগ্রিগেট করে তখন হয়ে যায় ক্লাস্টার ফর্মিং। তাহলে স্টেনিং হচ্ছে গ্রাম পজিটিভ কেন হচ্ছে? ডিউ টু দ্য থিক পেপটিডোগ্লাইকেন লেয়ার, এখানে আগেই বলেছি ডিউ টু থিক পেপটিডোগ্লাইকেন লেয়ারের জন্য তারা গ্রাম পজিটিভ, কারণ প্রাইমারি স্টেন এবং আয়োডিন দে মেক এ কমপ্লেক্স and this complex never comes out from gram positive bacteria because gram positive bacteria have thick peptidoglycan layer and this complex trapped with thick peptidoglycan layer. যত ডিকালারাইজেশন করো এটা আর বের সেই জন্য প্রাইমারি স্টেন এবং আয়োডিনের যে কালারটা থাকবে সেটাই সবসময় থেকে যাবে। এই ক্লাস্টার কেন সেটাও বললাম, অক্সাইডের পাবে। তাহলে গ্রাম স্টেন করে আমরা তাহলে কি কি দেখতে পাচ্ছি? গ্রাম পজিটিভ একটা পয়েন্ট, সেটার মরফোলজি মানে ক্লাস্টার ফর্মিং, চেইন ফর্মিং সেটা দেখা যাচ্ছে। এই দুটো জিনিস দেখা যাচ্ছে গ্রাম স্টেন। আর আমরা দেখতে পাচ্ছি যদি এখানে পাঁচ সেল থাকে, ইপিথেলিয়াল সেল থাকে, সেগুলো নেক্সট এটা দেখাতে খুব ভালো ছবি না, পরে তো এর আগে ছবি থোকার মতো করে আছে, আরো সুন্দর ডায়াগ্রাম ছিল। দেখেন এই যে সবগুলো গুচ্ছ একসাথে করে আছে, এগুলো বুঝতে পারবেন। তারপরে আসে কালচারে আমরা স্টেফালোকোকাস অরিয়াসে কোথায় আমরা কালচার করবো? সেটা হচ্ছে ব্লাড আগার মিডিয়া হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া। ব্লাড আগার মিডিয়াতে পিন হেড কলোনি তোমরা দেখেছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো তাহলে দেখবে যে একটা পিন তো তোমরা ছিল, পিন হেড এর মতো কলোনি এত ছোট ছোট জোন অফ হিমোলাইসিস। আগে বলেছি এটা একটু ক্রাইটেরিয়া আছে, সে ব্লাড কে হিমোলাইসিস করতে পারে। হিমোলাইসিস করার পরে যে ক্লিয়ার এরিয়াটা হবে সেটাকে আমরা বলছি জোন অফ হিমোলাইসিস। আর পিগমেন্ট প্রোডাকশন এটা আমরা কালচারে দেখতে পাবো, প্লেটে গোল্ডেন ইয়েলো পিগমেন্ট প্রোডাকশন। ব্লাড আগার মিডিয়াতে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। সাইজ কিরকম? পিন হেড কলোনিজ, জোন অফ হিমোলাইসিস মানে ক্লিয়ার এরিয়া around the colonies, and golden yellow pigment production. Golden yellow pigment production কালচার ছাড়া কোথাও দেখা যায়? ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে জোন অফ হিমোলাইসিস, পুরাটা কিন্তু রেড, তাই না? আর যেখানে যেখানে স্টেফালোকোকাস গ্রো করেছে দেখো এই জায়গাটা ক্লিয়ার, এখানে কিন্তু লাল টান নেই, এখানে একটা ক্লিয়ার এরিয়া তৈরি হয়েছে, এখানে হচ্ছে জোন অফ হিমোলাইসিস। একটা ইন্ডিভিজুয়াল কলোনিতে যাই, দেখো এখানে দেখো চারদিকে এই দেখো ক্লিয়ার এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিয়ার এরিয়া, এটা হচ্ছে ক্লিয়ার এরিয়া, আর এদিকে সব ব্ল্যাক। তবে যেখানে স্টেফালোকোকাস গ্রো করেছে এটা হচ্ছে একটু গোল্ডেন ইয়েলো, আর হচ্ছে ক্লিয়ার এরিয়া around the colonies. এটা হচ্ছে ব্লাড আগার মিডিয়াটা কি ধরনের মিডিয়া? ব্লাড আগারটা কি ধরনের মিডিয়া? enriched media. কি ধরনের মিডিয়া এটা? Enriched media. ব্লাড আগার মিডিয়াটা কি ধরনের মিডিয়া? ম্যাম enriched media টেস্টগুলি করা যায়। ক্যাটালিস্ট টেস্ট একটি ক্লাসে তোমাদেরকে দেখাবে, হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে স্টেফালোকোকাস অরিয়াসের গ্রোথ নিয়ে দেখাবে। মানে বাবল উঠে, বাবলটা ইন্ডিকেট করে যে হাইড্রোজেন পারঅক্সাইড ব্রেকডাউন হয়ে ওয়াটার এবং অক্সিজেন হচ্ছে। আর কোয়াগুলো এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। নাম্বার 4 হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, একটা হচ্ছে ক্যাটালিস্ট টেস্ট, আর একটা হচ্ছে কোয়াগুলেজ টেস্ট। কোয়াগুলেজ টেস্ট হচ্ছে প্লাজমাকে ক্লট করে ফেলবে যদি আমরা স্টেফালোকোকাস অরিয়াস ওখানে দিয়ে থাকি, এগুলো আমাদের জিজ্ঞাসা করে না। আর লাস্ট হচ্ছে সাসেপ্টিবিলিটি টেস্ট, তার মানে হচ্ছে আমাকে কি দেখতে হবে? অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট। ল্যাবরেটরি ডায়াগনোসিসে ফার্স্ট আমি স্পেসিমেন কালেকশন করব, স্টেইন করব, গ্রাফ স্টেইন। নাম্বার
3 হচ্ছে কালচার করব ব্লাড আগার মিডিয়াতে, এবং নাম্বার 4 হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট করব। দুটো টেস্ট, একটা হচ্ছে ক্যাটালিস আর একটা হচ্ছে কোয়াগুলেজ টেস্ট। আর নাম্বার 5 হচ্ছে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট। গ্রোথের পরে অবশ্যই অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট না করলে বোঝা যাবে না যে এই ব্যাকটেরিয়া কোন কোন অ্যান্টিবায়োটিক এগেইনস্টে সেনসিটিভ অথবা রেজিস্ট্যান্স। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, জি ম্যাম। ওকে, জি ম্যাম। আজকে জি এই ম্যাম, পর্যন্তই শুনছে। থাকুক। হ্যাঁ, জি ম্যাম। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা, তোমরা এটুকু পড়বে, যেটুকু আমি পড়িয়েছি সেটুকু একটু দেখবে তোমরা, তাহলে আমাকে কোশ্চেন করতে পারবে। ঠিক জি আছে, ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট আসসালামু ক্লাসে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।